হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিবুদ্দিন বলছি, সিইও বাইট ক্যাপসুল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকে মূলত আপনাদের আজকের সেশনটা খুবই স্পেশাল। আমাদের আজকের সেশনটা আয়োজন করা হয়েছে সক সক ট্রেনিং বেসড, আমাদের সক অ্যানালিস্ট লেভেল 1, যেটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে খুবই ডিমান্ডেবল বর্তমানে একটা জব প্ল্যাটফর্ম এবং জব রোল বলা যায়। সো সক অ্যানালিস্ট লেভেল 1 এর ক্ষেত্রে বেসিক্যালি আমরা কিভাবে বাংলাদেশে ক্যারিয়ার গড়তে পারি অ্যান্ড ইন্টারন্যাশনালি সেখানে সাইবার সিকিউরিটি ফিল্ড আমরা কিভাবে জয়েন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা খুব রোমাঞ্চকর বেশ কিছু তথ্য জানবো। আর আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল গেস্ট, আমাদের সক অ্যানালিস্ট লেভেল 1 ট্রেনিং এর সময়ত ট্রেনার মিস্টার আহমেদ ভাই। যদিও ভাইয়ের নামটা আমরা এখানে ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি। আমি যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে মিস্টার আহমেদ ভাই হচ্ছেন বর্তমানে বাংলাদেশে একটি রেপুটেড ব্যাংকের সিনিয়র সক অ্যানালিস্ট হিসেবে আছেন, অ্যান্ড তিনি পাশাপাশি সিএসএম সার্টিফাইড, সিসা সার্টিফাইড, ইসি কাউন্সিল সার্টিফাইড, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার অ্যান্ড আইএসও লিড অডিটর সার্টিফিকেশন আইএসও 27701। সো উনি এই সার্টিফিকেশনে আছে এবং আদার্স বেশ কিছু সার্টিফিকেশন আছে, যেটা আমরা ইনশাল্লাহ ওনার মুখ থেকে শুনবো। তো আমরা আর দেরি করবো না, যেহেতু আজকের সেশনটা আমরা খুব ফাস্ট ফরওয়ার্ড করতে যাচ্ছি। আমাদের মাত্র সময় আছে 40 মিনিট, কারণ হচ্ছে যেহেতু এখন রোজার টাইম, সো বেশি সময়টা নেব না আমরা। আর ইনশাল্লাহ আমরা আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন থেকে চাইলে চ্যাট বক্সে লিখতে পারেন। পাশাপাশি যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আজকে ইনশাল্লাহ আমরা সেগুলো আনসার নেওয়ার চেষ্টা করবো, সক রিলেটেড যা বিষয়গুলো আপনাদের জানার আছে। সো আমি শুরুতে যাচ্ছি আমাদের সম্মানিত ট্রেনার এবং আজকে সম্মানিত স্পিকার মিস্টার আহমেদ ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আহমেদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আহমেদ ভাই, আপনাকে আহ, শুনতে পাচ্ছি না। কাইন্ডলি একটু আনমিউট করবেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছেন ভাই আমাকে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি নিজেকে আনমিউট করতে পারতেছিলাম না, প্রবাবলি এটা লক করা ছিল। হ্যাঁ, ও, আমি সরি শুনতেছিলাম। ফর দ্যাট। ওকে, তো ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। সো আজকে আমাদের অডিয়েন্স বলতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্টস আছেন অ্যান্ড হচ্ছে বেশ প্রফেশনাল আছেন বেশ কজন। সো আমাদের অডিয়েন্সের কাছে যাচ্ছি, বাট তার আগে হচ্ছে আমি একটু জানতে চাচ্ছিলাম ভাই, আপনার সম্পর্কে যদি একটু বলতেন যে আসলে সকে আপনার যাত্রাটা কিভাবে হয়েছে and আসলে সক বলতে আসলে কি বোঝায়, প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আমি যদিও ফেসবুকে বা আদার সাইটে অনেক শখ নিয়ে অনেক পোস্ট, অনেক কোর্স দেখি, বাট এর ভিড়ে আসলে সবাই যেটা মিস করে যে আসলে শখের মেইন উদ্দেশ্য কি, মানে শখটা আসলে কেন ডেভেলপ করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। আগে এত এটা নিয়ে কথা হইতো না, বা সাইবার সিকিউরিটি আছে, এর পাশাপাশি শখটা আসলে কি। তো বেসিক্যালি সকের আলটিমেট কাজটা হচ্ছে অ্যাক্টিভলি বিভিন্ন অ্যাটাক গুলোকে মনিটর করা এবং ডিফেন্স করা। তো এটা হতে পারে কোনো ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচার, হতে পারে কোনো ন্যাশনাল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, বা ইভেন যে কোনো একটা অর্গানাইজেশন যারা আসলে তাদের সিকিউরিটি নিয়ে কনসার্ন। তো সকের ফুল মিনিং যেটা সবাই জানি, সিকিউরিটি অপারেশন সেন্টার, যেখান থেকে আসলে অ্যাক্টিভলি সিঙ্গেল পয়েন্ট অ্যাক্রস সমস্ত অর্গানাইজেশনের ডেটাগুলোকে মনিটর করা হয়। তো আমি বেসিক্যালি আমার ক্যারিয়ার শুরু করি সাইবার সিকিউরিটিতে। তার আগে আমি ডেভেলপার হিসেবে ছিলাম। তো দেন পার্সোনাল ইন্টারেস্টের জায়গা থেকেই ক্যারিয়ারে ব্রেক ইনটু করা। তো দেন আস্তে আস্তে সক ডেভেলপমেন্ট, টুলস, এসআইএম, সোর এগুলো নিয়ে কাজ করতে করতে প্রায় 8 বছর হয়ে গেল এটাতে আমি কাজ করতেছি। তো যেটা আপনি কোর্স মডিউলটাতে দেখাইলেন, তো বেসিক্যালি এটাই সকের ব্যাকবোন, যেখানে আসলে একটা ওএস লেভেল থেকে অ্যাপ্লিকেশন লেভেলে ডেটা ফ্লো, দেন সেই কোন কোন লেয়ারে কি কি অ্যাটাক হইতে পারে সেটা ব্লু টিম পার্সপেক্টিভে হুম হুম। ডিফেন্সটাকে কিভাবে করা যায়, এটাই বেসিক্যালি সকের মেইন রোল। নাইস আর ভাইয়া। ওয়ার্ল্ড ওয়াইড আমরা সবাই জানি যে আসলে অ্যাটলিস্ট এখনো 30 বা 50% শর্টেজ রয়ে গেছে স্কিল সেটের। সো সেই দিক থেকে এটা একটা হাই ডিমান্ডিং একটা জব সেক্টর। আচ্ছা, জব সেক্টরের বিষয়টা একটু আমি আসবো। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে অফেন্সিভ সিকিউরিটিতে বেশ ভালো আমাদের ডিমান্ড আমরা দেখতে পাই। কেন ডিমান্ড দেখতে পাই, সেটার মেইন কারণ হতে পারে যে আমরা শুরুতেই আসলে অ্যাটাকিং এ বেশি আগ্রহী, কারণ হ্যাকার হবো একটা ফিল থাকে। সো ওই ক্ষেত্রে থেকে দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাগ হান্টিং বা ইথিক্যাল ওয়েতে যেটা হচ্ছে টেস্ট করা হয়, সেখানে অফেন্সিভ ওয়েতে আমরা আগাই।
সো বাংলাদেশে যে জব প্লেসমেন্টের দিকে তাকাই সেটা কিন্তু প্রায় উল্টো, কারণ ব্যাংক বলেন বা বিভিন্ন ধরনের যে সমস্ত আর্থিক লেনদেন প্রতিষ্ঠান বলেন বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বলেন, তারা কিন্তু বেসিক্যালি অফেন্সিভ সিকিউরিটি এক্সপার্ট হায়ার করার চেয়ে ডিফেন্সিভে বেশি ঝোঁকে। আসলে বাংলাদেশের মার্কেটটা, যেহেতু আপনি 8 বছর যাবত আছেন, আপনার কি মতামত যে আসলে কি ক্ষেত্রে আমাদের সকের ট্রেনিংটা কিভাবে হেল্প করতে পারে, এন্ড হচ্ছে অফেন্সিভ বা ডিফেন্সিভের প্রেক্ষাপট আসলে আমাদের কোন দিকে এগোনো উচিত, বিশেষ করে যারা নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা যারা জব খুঁজতেছে বাংলাদেশে সাইবার সিকিউরিটি ফিল্ডে? হ্যাঁ, আপনি এক্সাক্ট পয়েন্টটা এখানে হাইলাইট করছেন যে আমিও শুরুতে যখন ক্যাম্পাস লাইফে ছিলাম, আজ থেকে প্রায় 10-12 বছর আগে, তখন সবসময় থ্রিলিং লাগতো মুভি টুভি দেখে যে আসলে হ্যাকিংটাই করব। তো সবাই আসলে সিকিউরিটি বলতে ওই সাইডটাই বোঝে যে অফেন্সিভ সাইড, মানে হুট করে কিছু একটা অ্যাটাক করে ফেলে যে কোনো একটা লেভেল অ্যাক্সেস নেওয়া যায়, সবার মজাই লাগে। বাট যখন আপনি আসলে জব পার্সপেক্টিভ যাবেন, মোস্ট স্পেসিফিকলি বাংলাদেশের মার্কেটের কথা যদি বলি, তো আসলে আমরা হায়ার করি, আমাদের মেইনলি লাগে হচ্ছে আমাদের কোম্পানি কিভাবে প্রোটেক্ট করতে পারি আমরা। মানে আমরা তো আসলে কোনো অ্যাটাকিং কোম্পানি না, বা আমরা কোনো পেন টেস্টিং কোম্পানি না। আমাদের মেইন কাজ থাকে হচ্ছে কিভাবে আমরা কোম্পানিকে সিকিউর রাখতে পারি। তো সে সিকিউর রাখার কাজটা মেইনলি থাকে ডিফেন্সিভ লাইনে, যেটাকে ব্লু টিম বলি আর কি আমরা। এখানে আসলে দুইটা পাথ আছে সিকিউরিটি, একটা হচ্ছে রেড টিমিং আর হচ্ছে ব্লু টিমিং। রেড টিমিংটা বেসিক্যালি অফেন্সিভ, যারা আসলে অ্যাক্টিভলি অ্যাটাক করে। বাট ব্যাংকিং বলেন বা ইনফ্যাক্ট ডিফেন্স লাইভ, আপনি পুলিশ বলেন, আর্মি বলেন, বা যারাই আছে, এরা বেসিক্যালি হায়ার করা হচ্ছে যারা ডিফেন্ড করতে পারে। কারণ অ্যাটাক করার জন্য পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক লোক বসে আছে। অবশ্যই এখানে ইথিক্যাল হ্যাকিং এর একটা পোর্শন আছে, কোম্পানিগুলো এদেরকেও হায়ার করে। বাট যদি জব পার্সপেক্টিভে বলেন যে আসলে রেশিও কোনটা বেশি হায়ারের, সেটা ডিফেন্সিভ লাইনে যারা কোম্পানিকে প্রোটেক্ট করতে পারবে। আর সক হচ্ছে তার ওয়ান অফ দ্য কোর ব্রাঞ্চ। এর আরো অনেকগুলো শাখা আছে সিকিউরিটি, কমপ্লায়েন্স, জিআরসি, রাইট। ফরেনসিক। বাট সক হচ্ছে এটা কোর ব্যাকবোন, যেটা স্টার্টিং লেভেলে ক্যারিয়ারে লাগে। আর আমি যদি বলি যে আপনার জব মার্কেটে কি দেখতেছি, যখন আমি হায়ার করতে যাই, ফ্রেশ গ্রাজুয়েট বা এদিক ওদিক থেকে কিছু কোর্স করছে, এদেরকে যদি ডিফেন্স লাইফ নিয়ে কথা বলে, এরা আসলে ঘুরে ফিরে ওই অ্যাটাকের কথাই চলে আসে। কারণ তারা আসলে সিকিউরিটি বলতে ওই কোন একটা বাগ হান্টিং, বাগ বাউন্টি, কিছু একটা বাগ বাউন্টি ক্লেম করছে, কারো পোস্ট দেখতেছে, ওই একটা ধারণা নিয়ে মাথায় নিয়ে তারা আসলে এই ক্যারিয়ারে ঢোকে। বাট রিয়েল লাইফ সিনারিওতে আসলে এটা একটু ডিফারেন্ট। তো সঠিক ক্যারিয়ার পাথের অভাবে, এতে ট্যালেন্ট থাকার পরেও এরা আসলে ঠিক জায়গাতে ল্যান্ড করতে পারে না টাইমলি। হুম হুম। এটা আমার কাছে মনে হচ্ছে যাতে ক্যারিয়ার ডিরেকশন প্লাস একটু নার্সিং করা, বা কিভাবে ক্যারিয়ার টাকায় নেওয়া যায়, নো হাউ কিভাবে কি করা যায়, সাকওয়ানের জন্য আসলে বেসিক কয়েকটা জিনিসের জানা থাকা দরকার। সেটা নিয়ে জি। তারা আসলে চর্চার অভাবে আর কি তারা এখানে কথা বলতে পারে না ইন্টারভিউ গুলাতে, বা এভাবে সিবিও রেডি করতে পারে না। রাইট। আপনি বেশ ভালো একটা পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট বলেছেন ভাইয়া। এটা নিয়ে আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে আপনি তো ব্যাংকিং সেক্টরে আছেন এজ এ সিনিয়র সক অ্যানালিস্ট হিসেবে, এবং মোটামুটি বেশ ভালো একটা সময় আপনি পার করেছেন আপনার কেরিয়ার লাইফের। সো একদম শুরুর দিকে যদি বলতে চাই, যদিও 8 বছর আগের ইতিহাস এবং আজকে বেশ পার্থক্য। আগে হয়তো বা আপনাদের আহ, তখন মাত্র সকের শুরু হচ্ছে বা একটা হ্যাঁ, রানিং তখন ফিল্ড যা শখ আসতেছে শুরু বাংলাদেশে। হচ্ছে বাংলাদেশে। রাইট, তখন জাস্ট যা শুরু শুরু হচ্ছে, হচ্ছে এখন তো বাংলাদেশে। বেশ ভালো হাইপ আছে। আমি যদি একটু হালকা শেয়ার করি জাস্ট আমাদের অডিয়েন্সদের প্রেক্ষাপটে, যদিও এটা আমাদের ইন্টারনাল শেয়ারিং, তারপরেও আমি দেখাচ্ছি। স্ক্রিনকে দেখা যাচ্ছে? পার্টিসিপেন্ট, আচ্ছা হ্যাঁ দেখতে পারতেছি, আমি দেখতে পারতাম, ওরাও দেখতে পারবে তাহলে। ওকে ওকে, নাইস। আমি কেউ জয়েন করতে যাচ্ছে তাদেরকে একটু অ্যাপ্রুভ করে দিলাম। ওকে ফাইন। এটা হচ্ছে বেসিক্যালি ভাই আমাদের বাইট ক্যাপসুলের সর্বোচ্চ লেভেলের যারা স্টুডেন্ট থাকেন, মানে আমাদের পুরো লার্নিং প্রোগ্রাম থেকে যারা বেস্ট অফ দ্য বেস্ট হয়ে আসেন, তাদের বেসিক্যালি হচ্ছে একটা ফোরাম সাইবার ব্যাটালিয়ন। বাইট ক্যাপসুলের স্টুডেন্ট মানে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টদের নিয়ে আর কি এটা প্রোগ্রাম। সো আমরা দেখেন প্রায় প্রতি মুহূর্তে হচ্ছে বিভিন্ন বাংলাদেশের যে সমস্ত জবগুলো আছে, লাইক আজকেও দিয়েছি বিডি জবসের একটা সাইবার সিকিউরিটি বসুন্ধরা গ্রুপের সক নিয়ে। তারা সক হায়ারিং করছে। গত 3 তারিখে দিয়েছিলাম হচ্ছে বেসিক্যালি সক, দেখতে পাচ্ছেন ব্রেন স্টেশনে হায়ার করছে। সো এরকম অনেক হায়ারিং আমরা দেখতে পাই, যেগুলো ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি অ্যান্ড সক বেসড। সো আমার যে কোশ্চেনটা বেসিক্যালি সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন ডিমান্ড আছে প্রচুর, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে জব প্লেসমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে সকের ডিমান্ড আসতেছে। বাট একজন নতুন বা যে বললাম যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা যে জুনিয়র হিসেবে জুনিয়র সক অ্যানালিস্টে জয়েন করতে আছেন বা সক অ্যানালিস্ট লেভেল 1-এ জয়েন করতে আছে, তার দেখা যায় প্রায় 1 থেকে 1.5 বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স চায়। তো সেক্ষেত্রে আসলে বেসিক্যালি কিভাবে প্রিপারেশনটা নেওয়া যায়, একটা শর্টকাটে যদি আপনি জাস্ট কিছু একটা বিষয় বলতেন। শর্টকাট ওয়ে না, জাস্ট মানে মেথডটা কি হতে পারে আর কি। আমাদের দেশে একটা কালচার আছে যে আমরা ফ্রেশার হায়ার করলে একটা এক্সপিরিয়েন্স চেয়ে বসি 1-1.5 বছরের। কারণ হচ্ছে আমাদের এখানে এত রিসোর্স, কেউ না কেউ একটা আগাই থাকে, মানে কারো কোনো একটা এক্সপিরিয়েন্স দিয়ে। তো আমি যেটা বলবো, রাইট। এখন অনলাইনে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তারা আসলে অ্যাক্টিভলি
আহ, তাদের পোর্টফোলিও বিল্ড আপ করতে পারে, যারা এখানে যেমন ট্রাই একমি, লেটস ডিফেন্ড, এরকম অনেক সাইট আছে যেখানে আসলে তারা বিভিন্ন রুম সলভ করে বাকি বিভিন্ন কোর্স শেষ করে সেখানে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে তারা আসলে তাদের এক্সপিরিয়েন্সটাকে কাভার আপ করতে পারে। কারণ আপনি ফ্রেশার, আপনি কোথাও জব না করলে আপনার এক্সপিরিয়েন্স কেমন হবে? এটা একটা কাইন্ড অফ ডেডলক সিচুয়েশন। আপনি জবেও নিচ্ছেন না বা বলতেছেন 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তো হাউ দিস থিংস ওয়ার্ক, রাইট? তো সেই ক্ষেত্রে রাইট। আসলে বিভিন্ন কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, সিকিউরিটি সার্টিফিকেশন একটা বড় একটা আহ, জায়গা দখল করে আছে। কারণ ডেভেলপমেন্টে যারা আছে তারা গিটহাব প্রোফাইল বা বিভিন্ন কাজ করে শোকেসিং এর জায়গা থাকে, বাট সিকিউরিটিতে আপনি কাজ পারেন। একটা হচ্ছে নলেজ অলওয়েজ পাওয়ার, বাট সার্টিফিকেশন ইজ দ্য প্রুফ। আপনাকে আসলে রাইট। সার্টিফিকেশন নিয়ে কোর্স কমপ্লিট করে বিভিন্ন অনলাইন ফোরামে কন্ট্রিবিউট করে আসলে নিজেকে জানাইতে হবে যে ইউ আর ক্যাপাবল অফ সার্ভিং দ্য কোম্পানি। আমি একটা কোশ্চেন নেব হচ্ছে আমাদের চ্যাট বক্স থেকে। কোশ্চেনটা আসছে হচ্ছে, হাউ মেনি কোম্পানিজ ইন বাংলাদেশ হ্যাভ সক পজিশন, হাউ টু গেট দ্য জব সার্কুলার্স? এটা নিয়ে আপনার কি মতামত? আমি যদি রাফলি বলি, বাংলাদেশে 60+ ব্যাংক, 3টা হুম। টেলকো এবং ছোটখাটো এমএনসি এবং মিড লেভেলে 100+ কোম্পানি আছে যেখানে সিকিউরিটি মিডিয়াম টু হাই লেভেলে সিকিউরিটি নিয়ে কাজ করে। এদের রাইট। প্রত্যেকেরই সক লাগে। তো এখন তারা কি করে, নেটওয়ার্ক টিম থেকে লোক নেয়, ডেভেলপমেন্ট টিম থেকে লোক নেয়। আমি দেখছি আমাদের শুরুতে যখন লোক ছিল না, বিভিন্ন টিম থেকে আমরা নিয়ে নিয়ে কাজ করছি। এখন আমাদের টিমে আলহামদুলিল্লাহ 20+ রিসোর্স আমরা বাইরে থেকে নিয়ে রিসোর্স ট্রেন আপ করে রেডি করছি। 8 বছর আগের কথা বলতেছি আমি। বাট এখন তারা বুঝে ফেলছে যে আসলে সিকিউরিটির জন্য স্পেশালাইজড লোক দরকার। এটা পার্ট ফর দ্য টাইম বিং কাজ চালানো গেলেও ইন লং রান আসলে এই সেন্ট্রিক লোক দরকার। কারণ ডেভেলপমেন্ট টিমে আমি যদি আপনার কাছ হুম। থেকে 20 বছর আগে কথা বলি, কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের লোক ছিল না, তারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের লোক নিয়ে বা অন্যান্য টেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক নিয়ে কম্পিউটার ফিল্ডের জবগুলোতে থেকে বসানো হইতো। বাট রাইট। এখন কি সেটা সম্ভব? না, এখন আমরা না, না। কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের খুঁজি, আরো খুঁজি যে কার সার্টিফিকেশন আছে, কে কত ভালো ভার্সিটির। সো ট্র্যাক পাথ একটা বড় বিষয়। হুম, হুম। এখন মার্কেটে একটা কম্পিটিশন যে আসলে আপনি সিএসসি তে পড়ছেন সেটাই গুড এনাফ না আপনাকে পিক করার জন্য। আপনাকে আসলে এতগুলো ডিমান্ডিং পজিশনে নিজেকে আলাদাভাবে সেটেল ডাউন করতে হলে আলাদা কিছু নিয়েই যাইতে হবে। সোজা কথা, সিভি শর্টলিস্ট করা যেতে হবে, দেন সিভি শর্টলিস্ট হয়ে গেলে ওইখানে গিয়ে কথা বলতে পারতে হবে। যেটা জিজ্ঞাসা করবে তার অ্যাটলিস্ট 40% কনফিডেন্টলি রেসপন্স করতে পারতে হবে। আচ্ছা ভাই, এটা একটা ভালো আপনি পয়েন্ট বলেছেন। আমি একটু আসতাম, যেটা হচ্ছে যে আমাদের একটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের একটা কোশ্চেন থাকে, যারা লার্নার্স বা বিগিনার থাকে জয়নিং এর ক্ষেত্রে, তাদের একটা কোশ্চেন থাকে যে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড যারা থাকে, মানে হচ্ছে আইটি রিলেটেড ব্যাকগ্রাউন্ড না, তো সেক্ষেত্রে আসলে হুম সিবি সিলেকশনের ক্ষেত্রে, যেহেতু আপনি এই ফিল্ডে আছেন এবং বর্তমানে বলতে গেলে ট্যালেন্ট অ্যাকুইজিশন এন্ড হচ্ছে যে বিষয়গুলো, ট্যালেন্ট হান্টিং বিষয়গুলো থাকে, সেটা আপনি মেনটেন করেন আই হোপ। সো হুম সেক্ষেত্রে হুম। আসলে আপনার টিমের ক্ষেত্রে বা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নন সিএসসি বা আইটি রিলেটেড ব্যাকগ্রাউন্ড না হলেও কি আসলে সকে ঢোকাটা বেটার হবে, নাকি এটাতে আসলে কোনো স্কোপ থাকতেছে না? আমি আগে আপনাকে বলি, সবসময় আসলে এখন বাংলাদেশে জব করতে হবে এই এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এখন গ্লোবাল ওয়ার্ল্ড, আপনি যদি শুধু ভাবেন যে নিজেকে বাংলাদেশের জন্য রেডি করবেন তাহলে এটা আসলে একটা ভুল স্টেপ। আপনাকে আসলে রেডি করতে হবে গ্লোবালি। এখন আসি আছে ব্যাকগ্রাউন্ডের কথা নিয়ে। আমি যদি দেশের বাইরের জব মার্কেটের কথা বলি, সেখানে আসলে বলা যায় কি কি জানতে হবে। বলা যায় না আপনি কোন ব্যাকগ্রাউন্ডে কোন ডিগ্রি লাগবে, এটা দেশের বাইরের কালচার। বাংলাদেশে যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বলেন তাহলে ওইখানে এখনো আসলে সার্টিফিকেশন ডিপেন্ডেন্সি রয়ে গেছে। এটা আমাদের শর্টকামিং, যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো সিএসসি ব্যাকগ্রাউন্ড, ট্রিপলি বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলোকে আসলে প্রায়োরিটি দেওয়া হয়। আহ, এই এই সকের জব রোল গুলোর ক্ষেত্রে যদি কেউ বিএসসি বা এমএসসি করা থাকে তো তার হাই প্রায়োরিটি পায়। বাট যদি আরো অনেক সাইট আছে, যদি আপনি এখন যদি দুই বলি আপনি দারাজে একটা সিকিউরিটি জব করবেন, ওরা অবভিয়াসলি আপনাকে কম্পিউটার সায়েন্স দিয়ে বাউন্ড করে দিবে না। আমি অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও দেখছি যারা খুব ভালো জায়গাতে আছে সিকিউরিটি লাইনে এবং তারাই বেশি ভালো করতেছে। সো এখানে টেকনিক্যাল বাইন্ডিংস আছে কিছু ইন্ডাস্ট্রির জন্য, বাট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা আরো শুরু করার জন্য অনেক ছোটখাটো অনেক সিকিউরিটি কোম্পানি কাজ করতেছে। এখন ছোটখাটো ইন দ্য সেন্স বলতে যাদের কোম্পানির পোর্টফোলিও অত হাই না, বাট তাদের স্যালারি হাই হইতে পারে, বাট পোর্টফোলিও তো হাই না, ওরা সিপিতে অত ব্যাকগ্রাউন্ড চেক করে না। বাট ব্যাংকে আসলে আমরা এখনো দেখি এটা যে কোন ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাংকে আসলে আহ, যেটা আপনি জানবেন, ব্যাংক বা বিভিন্ন কি বলবো ল এনফোর্সমেন্ট এজেন্সি, এরা আসলে
একটা স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড চেকিংটা খুব ইম্পর্টেন্স দেয়, যে আসলে সে কোথা থেকে আসছে, সে কি কোথায় বিলং করে। সেক্ষেত্রে সার্টিফিকেট ম্যাটার্স। বাট নন টেকনিক্যাল স্টুডেন্টরা এখানে আসতে পারবে না এমন কোনো বিষয় নেই, কারণ এখন নলেজ ওপেন। এখানে আপনি ডাক্তারি পড়তে গেলে আপনাকে আসলে একটা এমবিবিএস এর প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে, সিভিল রাইট। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আপনাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। টেকনোলজি এমনভাবে এক্সপ্যান্ড করছে, এটা আমাদের যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে যে আসলে আমরা যে টাইমটা সিএসসি তে পড়ি, ওই টাইমে একটা বাংলার স্টুডেন্ট ওই 4টা বছর সে আসলে এখানে মানে দিতে পারে। এটা আমি চ্যালেঞ্জ আমি ফেস করছি। এটা এটা কোডিং একদম লেভেল থেকে শুরু করে বা আপনি যদি হ্যাকিং বা সকেও বলেন, এখানে আসলে ওরা বেশি টাইম দিতে পারে। সো আমি বলবো এটা ওদের জন্য প্রিভিলেজ, যারা আসলে নন টেক ব্যাকগ্রাউন্ডের সেই প্রিভিলেজটা তারা নিতে পারে এবং তার ন্যায়ও। আর জব এখন দুবাইতে, কাতারে, সিঙ্গাপুরে প্রচুর রিমোট জব, ঘরে বসে বসে তারা জব করতেছে। সো বাংলাদেশি মার্কেটের জন্য রেডি হতে হবে, এটা একটা ভুল ধারণা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। রাইট ভাইয়া। আমিও আপনার সাথে একমত। আমি যদি হালকা আরেকবার স্ক্রিন শেয়ার করি, বারবার স্ক্রিন শেয়ার করতেছি, সরি ফর দ্যাট। সো স্ক্রিন দেখা আছে আই হোপ। যদি আপনি লিঙ্কডিনও বেসিক্যালি আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে বলতেছি, যদি লিঙ্কডিনও যান, জব সেকশনে যান, আমরা কিন্তু প্রায় অহরহ এই ধরনের জবগুলো পেয়ে যাই। যেমন এই যে শখের কথা বললাম, এই যে আজকের কথাই বলতেছি, যেটা হচ্ছে আরেকটাতে হচ্ছে সিনিয়র শখ নিচ্ছে, বা ঢাকাতেও নিচ্ছে এরকম। সো বাইরের দেশেও যেরকম হচ্ছে রিমোটলি আপনার শখের অনেক ধরনের জব পোস্ট থাকে, লাইক বাংলাদেশেও কিন্তু আছে। আপনি চাইলে কিন্তু হচ্ছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট না করে আপনি অন্য দেশ সিলেক্ট করতে পারেন, and এখান থেকে আপনি চাইলে রিমোটলি নিতে পারেন, হাইব্রিড নিতে পারেন। এটা পসিবল, হ্যাঁ। সো যাদের হচ্ছে জব সার্চিং নিয়ে যাদের ইস্যু থাকে, এটাও আই হোপ হচ্ছে আমাদের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আমরা দেখানো ট্রাই করবো, কারণ আমাদের প্রতিটা প্রোগ্রামে যেগুলো প্রফেশনাল ট্রেনিং, সেগুলোতে আমরা জব রেডিনেসের জন্য তৈরি করে দিই। সো আমি একটু আহমেদ ভাইয়ের কাছে আরেকটা বিষয় একটু আমি অ্যাড করবো, সেটা হচ্ছে যে সার্টিফিকেশন একটা কথা বলেছিলেন। সো ধরেন যদি কেউ হচ্ছে নন আইটি ব্যাকগ্রাউন্ডের হয়, অ্যান্ড আইটি ব্যাকগ্রাউন্ড না যেহেতু, তার যদি হচ্ছে সার্টিফিকেশন থাকে সক রিলেটেড, লাইক সিসা সার্টিফিকেশন, সেক্ষেত্রে কি বেসিক্যালি হচ্ছে মানে তার আসলে চান্স কি বেড়ে যায়, নাকি হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ড থাকার জন্য ব্যাংকিং সেক্টরে ঢোকা বা আদার সেগমেন্ট গুলোতে ঢোকা আসলে তার জন্য চ্যালেঞ্জিং হয়ে থাকবে? যদি ব্যাংকের কথা বলি, তাহলে আমি বলবো যে ব্যাংকিং এর ক্ষেত্রে যদি কোনো নন আইটি ব্যাকগ্রাউন্ডের হয়, নন আইটি বলতেছি মানে সে যে ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের ফাইন, সেটাকে আমি টেকনিক্যালি ধরতেছি, বা ইটি, সিএসসি, অনেকগুলো ব্রাঞ্চ কানেক্টেড সাবজেক্ট হুম আছে। হুম বাট হুম হুম। কেউ যদি ধরেন পড়ে আসছে ফিজিক্স থেকে, সে ফর এক্সাম্পল, বা কেমিস্ট্রি থেকে পড়ে আসছে, সে এখন সিকিউরিটি লাইনে ঢুকতে চায়, তো শুরুতেই ব্যাংকে ঢোকাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে শুরুতেই। আচ্ছা, শুধু মানে ব্যাংকের ক্ষেত্রে? সাইবার সিকিউরিটি, হ্যাঁ শুধু ব্যাংকের ক্ষেত্রে সেটা আমি বলতে পারি। ওকে ওকে, নাইস। কারণ ব্যাংকিং, এইচআর, এটা তো এখন স্ট্রিক্ট, তারা আসলে হুম হুম যেটা বললাম, তারা আসলে ব্যাকগ্রাউন্ড চেকিংটা খুব ভালো মতো দেখে। বাট আমি যদি আপনাকে বলি যে বসুন্ধরা গ্রুপ বা হুম, যেটা আরো অনেক, দেখলাম আমি আমরা। কারো কোনো কোম্পানির নাম মেনশন করতেছি না, কারণ এটা হুম ব্র্যান্ডিং হয়ে যাবে। আমি অনেক কি জায়গা থেকে দেখছি, তারা রাইট। রিসার্চ অনেক সময় হান্ট করে, তারা আসলে এক্সপার্টাইজ খোঁজে। এবং আমার মনে হয় এটাই অ্যাকচুয়াল প্রসেস হওয়া উচিত। এটা থেকে ব্যাংক রাইট বের হইতে পারে নাই বা অনেকে বের হইতে পারে নাই, বাট আপনি দেশের বাইরে দেখেন, ওরা সার্টিফিকেট মেনশন করে দেয় কোন কোন সার্টিফিকেশন থাকতে হবে। লাইক রাইট রাইট। এটা এটা ইসি কাউন্সিলের সিএসএ হইতে পারে, এটা হইতে পারে সিইএইচ, এটা হইতে পারে আহ অন্য কোনো সক সেন্ট্রিং সার্টিফিকেশন বা কোনো কোর্স কমপ্লিশন, এগুলো ওরা দেখে। এটাই মানে মেইন ওদের বুঝতে ফিল্টারিং পেরেছি ক্রাইটেরিয়া ভাইয়া। থাকে। তো ভাই সেক্ষেত্রে যদি একটু আমি রিকোয়েস্ট করতাম, সেটা হচ্ছে যদি আপনি আপনি যেহেতু ট্রেনিংটা নেবেন ট্রেনার হিসেবে, সো এই ট্রেনিংটা সম্পন্ন করতে পারলে কি মানে আমাদের যারা অডিয়েন্স আছে, যারা স্টুডেন্টস আছেন, তারা কি সিসা সার্টিফিকেশন দেওয়ার মতো প্রস্তুতিমূলক লেভেল কি পৌঁছাতে পারবে, নাকি হচ্ছে আরো মানে মানে বিষয়গুলো কভার আপ সিসা, করতে পারবে কিনা? রাইট। সিসা, সার্টিফাইড সকেন্স, জি জি জি। সিএসএ, তাই তো সিএসএ। সিএস, রাইট। হ্যাঁ, সিসা তো অডিটিং, ওটা একটু হাই লেভেলের, ওটা না সিএসএটা। হ্যাঁ, সিএস। সিএসএটা হচ্ছে, আমি যেটা বলবো, এখন মার্কেটে সক সেন্ট্রিক যে 2-3টা সার্টিফিকেশন বের হয়েছে, তার মধ্যে ইসি কাউন্সিলের সিএসএ ওয়ান অফ দেম, যারা আসলে টোটালি সকের জন্য সক সেন্ট্রিক ফুললি আর কি একটা সার্টিফিকেট ডেভেলপ করছে ওরা। এটা নিলে বাজারে, এটা আমার এখন ভার্সন 2 চলতেছে মাত্র, মানে খুব বেশি দিন হলো, বেরো হয়নি। তো প্রথম জবের ক্ষেত্রে যদি কারোর এটা সিভিতে থাকে, তো এটা বলাই যায় তার সিভিটা শর্ট লিস্ট হবে। এখন যদি বলি যে সে জব পাবে কিনা, আমার যে কোর্সটা ডিজাইন করা হয়েছে, সেই কোর্সটা যদি সে ফুললি কমপ্লিট করে, সে আসলে সিভি যদি তাকে সিলেক্ট শর্টলিস্ট করাইতে পারে তার আদার্স কোয়ালিটি দিয়ে, এতটুকু কনফার্ম করা যায় সে আসলে ইন্টারভিউ গিয়ে কথা বলতে পারবে এই টপিকগুলো নিয়ে, এবং সেটা প্রপারলি তার কনফিডেন্সটা গ্রো হবে ইন্টারভিউয়ারের সামনে, যে আসলে সেই টপিকস গুলা মানে যেটা ওইভাবে সাজানো, যে আসলে ইন্টারভিউ বোর্ডে একটা সকের জন্য যা চাওয়া হয়, সেইটার থিওরিটি এবং প্র্যাকটিক্যাল দুটো মিলাই আসলে কোর্সটাকে ডেভেলপ করা হয়েছে।
তো এখানে আচ্ছা এমন আচ্ছা, কোনো কিছুই নাইস। নাই যেটা আসলে শখের জবের ডেসক্রিপশনকে কভার করে না, এমন কোনো কিছুই নাই। বরং আমার মনে হচ্ছে এখানে আসলে কিছু টপিক বেশি দেওয়া হয়েছে, আমার মনে হয় কিছু কমাইতে হবে আর কি এটা, আহ, যদি ওরা বুঝতে নিতে পেরেছি। না পারে আর কি। এত বেশিও দরকার নেই হয়তো। এটা হয়তো বা ট্রেনিং চলাকালীন সময় যদি হচ্ছে হ্যাঁ, স্টুডেন্টস ওদের আছেন রেসপন্স তাদের থেকে বোঝা ক্যাপাসিটির যাবে উপর যে ডিপেন্ড দরকার আছে করতেছে। কিনা এটা। জি এক্স্যাক্টলি। জি জি। আচ্ছা, আমরা আশা করবো ইনশাল্লাহ ওনারা বেস্ট অফ দ্য বেস্ট নেওয়া ট্রাই করবেন। সো এখান থেকে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ম্যাক্সিমাম লার্নাররা জয়েন করেন বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে জাস্ট ফর দ্য মেন্টরশিপ অ্যাকচুয়ালি। সো যেন হচ্ছে মেন্টরিং এর মাধ্যমে তারা বুঝতে পারে যে সাইবার সিকিউরিটি ফিল্ড বা এই সমস্ত বিষয়গুলো আসলে বাংলাদেশে বা আদার্স জব মার্কেটগুলোতে কিভাবে কাজ করতে। তো সেক্ষেত্রে আসলে এজ এ সিনিয়র সক অ্যানালিস্ট অ্যান্ড হচ্ছে ট্রেনার হিসেবে আপনি আসলে কিভাবে হেল্প করতে পারবেন তাদেরকে কোর্স চলাকালীন আমি সময়ে? কিন্তু কোর্সটাকে, আপনি যদি কোর্সটা একটু ওপেন করেন ওদের জন্য, আমি কিন্তু কোর্সটাকে আপনি যেটা মাথায় রাখছেন সেটা শুরুতে আমার প্রথমে মাথায় ছিল। কারণ কোর্স করে যায় লোকজন, ইউটিউবে প্রচুর কোর্স আছে ফ্রিতেই, ওরা পে করে যে করবে, কেন করবে? আপনি দেখবেন প্রত্যেকটা উইকের 2 উইক পরে একটা করে উইক রাখা আছে ডেডিকেটলি ফর ডাউট ক্লিয়ারিং সেশনস অ্যান্ড হচ্ছে এক্সাম। ওইখানে এইখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে ইন্টারভিউয়ে এখানে বলা আছে, কিন্তু মক টেস্ট প্রত্যেক 2 উইক পর পর একটা করে মক টেস্ট রাখা আছে রাইট প্রত্যেকটা রাইট। 2 উইকের পরে। সো কেউ যদি, মানে এটা আসলে আমি রাখছি অনেকটা প্রাইভেট টিউটরিং এর মতো, যেহেতু 3টা অঙ্ক করায় বাসার বাসায় 5টা করতে দেওয়া হয়েছে, দেন এসে কথা বলবে। আমি জি 5টা অঙ্কই করে দিব না অবশ্যই, সেটা করলে কখনোই শিখবে না, কারণ এটা নিজেকে লার্ন করতে হবে। এখানে আসলে কেউ স্পুন ফিডিং করে দেওয়ার সুযোগ নেই। দে অল আর ম্যাচিওর। তাদেরকে আমি দেখাইতে পারি কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, এবং কি প্রবলেম হয়েছে কিভাবে সলভ করতে হবে। এবং লাস্টের ওইগুলো থেকে দেখবেন যে এখানে আসলে 1-to-1 সেশন রাখা হয়েছে। ইন্টারভিউর বোর্ডে কিভাবে কি থাকবে, আপনি একটু লাস্টের দিকে, হ্যাঁ মক ইন্টারভিউ একদম লাস্টের উইকে, জি। হ্যাঁ মক ইন্টারভিউ অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন, আমি ডেডিকেটলি 3টা রেখে 2টা উইক রেখেছি নাইস। শুধুমাত্র ওদেরকে রেডি প্রিপেয়ার করার জন্য। কারণ আমি চাই যে একটা কোর্স করে আমার টাকাটা যেন হালাল হয়, তার আলটিমেট গোলটা জন্য যেটা, সে যেন কোনো জবে ল্যান্ড রাইট। করতে পারে, সিভিটা যেন শর্ট লিস্ট হয় এবং সিভিতে গিয়ে যেন কথা বলতে পারে সে আসলে ইন্টারভিউ বোর্ডে। কারণ এখানে আপনাকে কখনোই বলবে না তুমি একটা অ্যাটাক থামাই ফেলো, এটা কি হবে। এটা দিস ভেরি 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 বিগিনার লেভেলের জব এটা। আপনাকে ওই বিগিনার লেভেলের জবের জন্য যতটুকু দরকার ওইটুকু জেনে যাইতে হবে। আপনাকে কখনোই বলবে না র্যানসম অ্যাটাক প্রিভেন্ট করে দাও, ওই অ্যাটাক প্রিভেন্ট করে দাও, তুমি একটা অ্যাটাক একটা ডেভেলপ করার জন্য কি করতে হবে সেটা সাজাও না, এটা আপনার কাছে সেটা চাবে না। সক লেভেল 1 সেটা না। সক লেভেল 1-এর ফুল কাজ হচ্ছে লেয়ার 1-এ অ্যাটাকটাকে কিভাবে অ্যানালাইসিস করা যায়, মনিটরিং এর অ্যানালাইসিস হচ্ছে সকের একদম ফান্ডামেন্টাল কাজ। তো ওই কাজের জন্য আপনাকে প্রিপেয়ার করা, বিভিন্ন টুলস সম্বন্ধে জানা, অ্যাটাক দেখে অ্যাটাক কিভাবে বুঝতে পারা এবং সেটাকে নেক্সট লেভেল এসকালেট করা, যেন আপনি সক 2 এর সাথে কমিউনিকেট করতে পারেন সক 1 থেকে। ওইভাবে এটাকে রাইট সাজানো ভাইয়া। হয়েছে। সো কেউ কেউ যদি ভাবে যে আমি আসলে আমি এটা শেষ করতে পারবো কিনা, আমি বলবো যে আপনি শেষ করতে চান কিনা সেটা হচ্ছে কোশ্চেন, শেষ করতে পারবো কিনা এটা কোশ্চেন না আর কি। নাইস। তো যারা শুনতে পাচ্ছেন তাদের জন্য একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের স্টক অ্যানালিস্ট লেভেল ওয়ানের যে ট্রেনিং প্রোগ্রামটা শুরুতে যাচ্ছে, এটা ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আগামী আহ, ঈদের পরপরই। এবার যে ঈদটা হচ্ছে ইনশাল্লাহ ঈদ উল ফিতরের পরপরই। সো যারা রেজিস্ট্রেশন করতে আছেন তারা কাইন্ডলি জয়েন করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। তারপরেও আপনাদের এই মিটিং শেষে আমরা ইনশাল্লাহ রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো। আমাদের এই ভিডিওটা ইউটিউবে আপলোড করা হবে, সেখানে ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। অ্যান্ড আরেকটা বিষয়, আজকের সেশনে জয়েন করেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমরা শুরুতেই বলে রেখেছি, যেটা হচ্ছে যে যারা আজকের সেশনে জয়েন হয়েছেন তাদের জন্য 5 মিনিটের জন্য আমরা এই সেশন চলাকালীন যে কোনো মুহূর্তে 5 মিনিটের জন্য আমরা একটা গুগল ফর্ম দেব। যে ফর্মটা সাবমিশনের মাধ্যমে ফিল আপের মাধ্যমে আপনারা হচ্ছে এই কোর্সে 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যারা হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন। সো যে কোনো মুহূর্তে আসতে পারে, সো প্লিজ গেট রেডি। আমরা খুব শীঘ্রই সেটা শেয়ার করবো। So, আচ্ছা, আমরা আজ ফিরে যাচ্ছি আবার আমাদের কোশ্চেনিং এ। একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে যে বেসিক্যালি লেখাপড়ার যোগ্যতা কেমন লাগে, এরকম একটা কোশ্চেন আসছে। মিনিমাম আসলে একাডেমিক কোয়ালিফিকেশন কিরকম দরকার এই সক আমি অ্যানালিস্ট এর জন্য? একাডেমিক্যাল কোয়ালিফিকেশনটা বাদ দেই, আমি জাস্ট বলি যে কিছু টেকনোলজি সম্বন্ধে জানতে হবে, বেসিক হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্কিং প্লিজ। কিভাবে কাজ করে, একটা আইপি কিভাবে কাজ করে, আইপি সাবনেটিং। কারণ আমি যদি এখন নেটওয়ার্কিং কোর্স পড়াইতে যাই এখানে, তাহলে এটা হুম। অনেকের জন্য বোরিং হইতে পারে। রাইট। প্লাস এই কোর্সটার মেইন যে ফোকাস সক, সেটা হ্যাম্পার হইতে পারে। কারণ আমি ধরে নিচ্ছি যে তার আসলে বেসিক নেটওয়ার্কিং লেভেলের নলেজ আছে, অ্যাটাক গুলা কি এই লেভেলের নলেজ আছে, আইপি কিভাবে কাজ করে, পাবলিক আইপি প্রাইভেট আইপি কি, যেহেতু সকের জন্য সে আসতেছে আমি ধরে নিচ্ছি সেটা জেনে আসতেছে। সো আমি ওইটা এক্সপেক্ট করবো। বা একটা
ভার্চুয়াল মেশিন কিভাবে কাজ করে, একটা ল্যাব কিভাবে সেট আপ করতে হয়, যদি আমি সেটা দেখা, আমি যে বলতেছি এটা গ্রাপ করতে পারতে হবে। সে যদি বাংলা ডিপার্টমেন্ট থেকেও আসে আমার কোনো ইস্যু নাই, বাট সে যদি সিএসএ থেকে আসে বাট এগুলো না জানে তাহলে সমস্যা। তো বেসিক লেভেলের আইটি নলেজ তার থাকতে হবে, বেসিক, ভেরি বেসিক। বেশ ভালো একটা বিষয় আপনি তুলে ধরেছেন ভাইয়া। আহ, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের এক স্টুডেন্ট জিজ্ঞাসা করেছেন, যেটা আপনি মাত্র বললেন যে বেসিক বিষয়গুলো আসলে ফান্ডামেন্টালস নলেজ গুলো লাগবে। তো একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছেন যে বেসিক হিসেবে আমাদের 1000 মিনিটের যে পুরো ভিডিওটা সেটা দেখেছেন এন্ড একবার প্র্যাকটিসও করেছে, এটা যথেষ্ট কিনা। আমি বলবো হ্যাঁ, যদি আপনি হচ্ছে অ্যাটাক ভেক্টর সম্পর্কে আইডিয়াটা পেয়ে গেছেন আমাদের 1000 মিনিটের সেশনটাতে, অথবা মিশন 2025-এর যে প্লেলিস্টটা আমাদের রয়েছে, অ্যান্ড ইভেন আপনি যদি হচ্ছে আমাদের যে কোনো প্রফেশনাল ট্রেনিং আগে করে থাকেন, লাইক ইথিক্যাল হ্যাকিং ফর প্রফেশনাল ট্রেনিং, বাগ হান্টিং ট্রেনিং, মোবাইল অ্যাপ্লিকেশন ট্রেনিং, অথবা হচ্ছে আমাদের যেটা ফ্রি কোর্স আছে মিশন 2025 হ্যাকিং 101, এই যে কোনো ফ্রি লার্নিং প্রোগ্রাম যদি আপনি জয়েন করে থাকেন, দ্যাট টাইম সেই অ্যাটাক ভেক্টরস, নেটওয়ার্কিং এর ফান্ডামেন্টালস অ্যান্ড এগুলো হচ্ছে মোর দেন এনাফ আই থিঙ্ক, মানে এত রাইট কিছু রাইট, জানতে হবে না, মোর দেন এই এনাফ বিষয়গুলো এগুলো। আসলে আমাদের এনাফ কভার করা হয়েছে এই ট্রেনিং গুলোতে। সো আপনারা ইনশাল্লাহ সেখান থেকে জয়েন করতে পারেন, ঠিক আছে? ইনশাল্লাহ সেখান থেকে আপনাদের কোনো ইস্যুস হলে আমরা অবশ্যই হেল্প করতে পারবো। এবং ট্রেনিং চলাকালে কেন আমরা আসলে বেসিক বিষয়গুলোকে জানা থাকতে বলি, কারণ যেটা একটু আগে ভাই বললেন যে আসলে যেহেতু ট্রেনিংটা সক বেসড, সো আমার কিন্তু এখানে আপনাদেরকে যদি আলাদা করে নেটওয়ার্কিং এর একদম ফান্ডামেন্টাল শেখাতে হয় বা ধরেন লিনাক্স শেখাতে হয়, এটা আসলে টাইম কনজিউম এবং প্রচুর সময় নষ্ট করবে, রাইট? তো আমরা চাই যেটার জন্য আসলে আপনারা জয়েন করেছেন সেটার জন্য আসলে বেটার ওয়েতে আপনারা এগোতে পারেন। আর একটা লিমিটেড টাইম যেহেতু ট্রেনিং প্রোগ্রামটা হয়, ওই সময়ের মাঝে নিজেকে গুছিয়ে আপনারা হচ্ছে নিজেদের নেক্সট লেভেল ট্র্যাকে হচ্ছে জয়েন করতে পারেন, ঠিক আছে? সো এর মাঝে আরেকটা ঘোষণা করে দিচ্ছি, আপনাদের চ্যাট বক্সে আমরা ফর্মটা দিয়ে দিয়েছি 10টা 50-এ, এই ফর্মটা ক্লোজ হয়ে যাবে। সো যারা জয়েন হয়েছেন কাইন্ডলি আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলতে পারেন। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি আবার। আমাদের আজকের হচ্ছে এই কোশ্চেনিং পর্বতে টেলিগ্রামে কিছু কোশ্চেন আসছিল আমাদের সেশন শুরুর আগে। বেসিক্যালি হচ্ছে কোশ্চেনটা ছিল এরকম যে এআই কি স্টক মার্কেট দখল করতে পারে কিনা, এই বিষয়ে ভাই আপনার কি মতামত? আমি প্রথমেই বলি, আসলে এআই এর মেন কাজটা কি? এআই এর কাজ হচ্ছে আপনাকে মানে জিনিসটাকে অটোমেট করা, তাই না? একটা মানুষ যে কাজটা রিপিটেটিভ জব করে সেটাকে অটোমেট করা। কিন্তু আসলে আপনি কখনো দেখবেন না যে কেউ তার বাসার দারোয়ানকে আসলে একটা রোবট দিয়ে বসায় দারোয়ানের কাজ করাচ্ছে। সিকিউরিটি অলওয়েজ একটা হচ্ছে মানে সেন্সিটিভ জায়গা, যেখানে আসলে কেউ কখনোই ফুললি অটোমেট করবে না। কোডারদের কাজ, ডেভেলপমেন্টের কাজ একটা লেভেল পর্যন্ত অটোমেট করতে পারে, বাট সিকিউরিটিকে ফুললি কখনোই এআই বা অটোমেশন রিপ্লেস করতে চাইবে না, বা তাদের ইন্টেনশন এটা না। হ্যাঁ, তবে কিছু কাজ অটোমেট হবে, এআই দিয়ে রিপ্লেস হবে, এবং সেই কাজটা যদি আপনি নিজেই শিখে নিতে পারেন কিছু প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে, তাহলে হয়তো সেটা আপনার জন্যই প্রফিটেবল হবে। বাট যদি বলেন পুরোপুরি শখের পুরো কাজ এআই দিয়ে রিপ্লেস করে ফেলবে, সেটা নেয়ার ফিউচারে আমি দেখি না যে রিপ্লেসমেন্টের চান্স। আমি জানি না যে আজ থেকে 10 বছর পরে এআই কোথায় যাবে বা 5 বছর পরে কোথায় যাবে। নেয়ার ফিউচারে আমি দেখি না, এবং সেটা বাংলাদেশ পার্সপেক্টিভে বলি, সেটা আরো আরো দূরবর্তী বিষয় আর কি। সেটা যে আসলে এআই ফুললি শখের কাজটাকে রিপ্লেস করে ফেলবে। কিছু প্রসেস অটোমেশন হবে, কিছু জায়গাতে চেঞ্জ আসবে, বাট ফুললি কখনো সিকিউরিটি জায়গাতে এআই দিয়ে অটোমেট করে ফেলা এখনই হয়তো বা তারা চাইবে না। রাইট ভাইয়া, আমি আপনার সাথে সহমত পোষণ করছি। একটা ভিডিও আমরা শেয়ার করেছিলাম গতকাল কি পরশুদিন মনে হয়, প্রোগ্রামিং হিরোর একটা ভিডিও ছিল যে বর্তমানে যেহেতু বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি আসলে যুদ্ধ চলতেছে, বাংলাদেশে ইন্টারনালি যুদ্ধ চলতেছে বলতে হচ্ছে যেহেতু বাইরের দেশে যুদ্ধ, সো বাংলাদেশে এটা একটা রেশ পড়তেছে। সো সেক্ষেত্রে কিন্তু আইটি সেক্টরে প্রচুর ডিমান্ড বাড়বে সাইবার সিকিউরিটি ফিল্ডে। সো যারা হচ্ছে কেরিয়ার গড়তেছেন অলরেডি বিভিন্ন ডেভেলপমেন্ট ফিল্ডে, হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, তাদের জন্য কিন্তু বেটার হয় যদি আপনারা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের সিকিউরিটি এনশিওর করার জন্য আপনারা নিজেরাও হচ্ছে সকের ট্রেনিংটা গ্রহণ করতে পারেন এবং সেটার মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠানের সক ডিপ্লয় করতে পারেন। ইন্টারনালি সক টিম থাকাটাও কিন্তু আসলে বর্তমান সময়ে খুবই ম্যান্ডেটরি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে নিজেদের প্রতিষ্ঠানকে সিকিউর রাখার জন্য। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন পড়ে, যেহেতু ডেটাই হচ্ছে মেইন আমাদের এখন বর্তমান সময়ে, তো সেটাকে যেন সিকিউর রাখা যায়। হ্যাঁ, তো আমি আমি এখানে মনে আপনাকে করি একটু যে অ্যাড সফটটা করি। আসলে খুবই আপনি গুরুত্বপূর্ণ। ওই ব্রেন জি জি স্টেশনের প্লিজ। একটা জব অ্যাডভার্টাইজমেন্ট শেয়ার করছেন আমি যখন রাইট কথা রাইট বলতেছিলেন। ব্রেন স্টেশন কিন্তু টোটালি কিন্তু ডেভেলপমেন্ট কোম্পানি, রাইট। সফটওয়্যার ডেভেলপমেন্ট, বাট তারা এখন সিকিউরিটিতে ফোকাস করতেছে, কারণ ফোকাস তারা করছে। জানে, তারা জানে যে আসলে এখানে মার্কেট। তারা এখন, আমি যতটুকু জানি, আমার সাথে কথা হচ্ছিল, তারা হচ্ছে ইন্টারনাল সক টুলস ডেভেলপ ডেভেলপ করতেছে ওপেন সোর্স দিয়ে, হুম এবং হুম। তারা রিসোর্স খুঁজতেছে। নাইস। তার মানে বোঝা যাচ্ছে যে ডেভেলপমেন্ট টিমও আসলে এখন ফুললি ডেভেলপমেন্ট নিয়ে ফোকাসড না। রাইট, এটা একটা সো ভালো জব কথা আপনি মার্কেট, বলেছেন, হ্যাঁ।
2018-19 যখন আমি শুরু করি তখন এসআইএম একটা আমি এই ক্লাসে থাকবে এসআইএম কি। হুম হুম। 2016 সালে আসলে বাংলাদেশ ব্যাংকে যখন অ্যাটাকটা হয় এরপরে আসলে বাংলাদেশ আসলে টোটালি সিকিউরিটি নিয়ে কনসার্ন হয়। এর আগ রাইট পর্যন্ত সিকিউরিটি নিয়ে কোনো অ্যাওয়ারনেস বাংলাদেশে ছিলই না টোটালি। রাইট। এরপরে টুলস শুরু হয়েছে, কোর্স চালু হয়েছে, অনেক ভার্সিটিতে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি শুরু হ্যাঁ, হয়েছে, এখন তো এমএসসি চলছে। সার্টিফিকেশন রাইট। ঢুকছে। এগুলো কিন্তু আগে ছিল না তো আসলে। না না। নেসেসিটি তৈরি হয় কোনো একটা ক্রাইসিস থেকে। তো হুম। সেই ক্রাইসিসের মধ্যে ঢুকে গেছি আমরা। এখন আমাদেরকে আসলে এই ক্রাইসিস থেকে অপরচুনিটি গ্রাব করতে হবে। রাইট ভাইয়া। আমি আজকের সেশন প্রায় একদম শেষ মুহূর্তে চলে আসছি। আমি লাস্ট একটা বিষয় নিয়ে একটু জিজ্ঞাসা করি, এটা আমার পক্ষ থেকে আর কি। ভাই তো হচ্ছে সক অ্যানালিস্ট হিসেবে আপনার কেরিয়ার গড়েছেন এবং হচ্ছে বর্তমানে আপনি আছেন। আপনার লাইফস্টাইলটা আসলে কিভাবে চলতেছে সক অ্যানালিস্ট হিসেবে? দিনের শুরুটা কিভাবে হয়, এন্ড হচ্ছে আপনাদের টিম মেম্বাররা কিভাবে কাজ করতেছেন, একটা আসলে আমরা একটা সিনিয়র জানতে চাচ্ছিলাম যে আসলে লাইফটা কেমন হয়। যদি একটু কাইন্ডলি শেয়ার এটা করতেন যদি আমাদের সাথে। জিজ্ঞাসা করেন এটা অনেকের জন্য একটু ভীতিকর হইতে পারে, অনেকের জন্যই। সো আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ আপনার উপরে ব্যাংক বা যে কোনো কোম্পানি ফুল রিলাই করে থাকবে। শুরুর দিকে এমন হয়তো যে আমার ফোনে একটা এসএমএস আসলে আমি লাফায় উঠতাম যে কোনো অ্যাটাকের এসএমএস আসলো কিনা, যেহেতু ব্যাংক। তো এটাকে এনজয় করতে হবে যে আপনার উপর ব্যাংক রিলাই করতেছে এবং আপনি একটা কোম্পানির ফুল অ্যাটাক প্রিভেনশনের দায়িত্বে আছেন। বর্ডার লাইনে যারা থাকে, বিডিআর বা আর্মিদের যারা বলা হয়, যারা যখন থাকে এতে কিন্তু জীবনের রিস্ক থাকে। এরপরে তাকে কিন্তু হিরো বলা হয়, তাই না? এরা জানের ভয় নিয়েও থাকে। এখন যদি বলেন লাইফ কেমন ছিল, হ্যাঁ শুরুতে লাইফ অনেক পেইন ছিল। এখন যেহেতু আমাকে সক লিড করতে হয়, আমি হয়তো ভাই লেয়ার ওয়ানে থাকি না, বা যারা লেয়ার ওয়ানে থাকে তাকে অলওয়েজ তৎপর থাকতে হয় অ্যাটাকটা কখন আসতেছে, কিভাবে প্রিভেন্ট করতে হবে। অলওয়েজ নিউ টেকনোলজি অ্যাটাক সম্বন্ধে জানতে হবে। এটা একই সাথে এক্সাইটিং এবং একই সাথে সাথে এটা রেসপন্সিবিলিটির বড় একটা জায়গা। তো যদি বলেন এটা প্রেশার কেমন ছিল, আমি বলবো এটা কমপ্লিটলি ডিপেন্ডিং অন ইউ। একটা লোকের হাতে পিস্তল নিয়ে বর্ডারে দাঁড় করাই দিয়েছেন, সেটাকে এনজয় করতে পারে, সে ভয়ও পাইতে পারে। সো এটার কোনো মানে শর্টকাট অ্যান্সার নাই। আমি এনজয় করতে দেখি 8 বছর থাকতে পারছি। এনজয় না করলে আমাকে আরো আগে বের হয়ে আসতে হইতো। বিষয়টা এটাই আর কি। তার মানে হচ্ছে ভাই পার্সপেক্টিভ অনুযায়ী হচ্ছে আমরা লাইফটাকে এটা যার যার অন্যভাবে নিতে পার্সপেক্টিভ, পারি। কারণ আমি রাইট ধরে রাইট। নিচ্ছি যে শখে কোর্স করতে আসতেছে সে আসলে এটাকে এনজয় করে আসতেছে। কেউ ট্রায়াল এন্ড এরর বেসিসে টাকা খরচ করে কোর্স করতে আসতেছে না। এক্স্যাক্টলি। সো আসলে লাইফে যে মেনটেনেন্স গুলো থাকে আপনারা অনেকে, আমরা জানি এই কোর্সটা আমি করতেছি এই কারণে, কারণ হচ্ছে ভাইয়া মানে ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেক প্রফেশনালরা হচ্ছে আমাদের সাথে জয়েন করেন তাদের কেরিয়ার সুইচ করার জন্য সাইবার সিকিউরিটি ফিল্ডে, সকে শিফট করতে আছে। সো দ্যাট টাইম বেসিক্যালি আপনাদের কেরিয়ার বললেন যেটা হচ্ছে চ্যালেঞ্জিং খুবই, এবং হচ্ছে এটা একটা রেসপন্সিবিলিটি টাইপ। সো কারণ সাইবার সিকিউরিটি ফিল্ডে খুবই রেসপন্সিবল না থাকলে আসলে ডিফেন্সিভ সিকিউরিটি ফিল্ডটাকে প্রপারলি ডিফেন্স করা যায় না। সো সেক্ষেত্রে ভাইয়া যদি হচ্ছে কেউ সুইচ করতে চায়, এন্ড সেক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে যারা আসতে যাচ্ছে সাইবার সিকিউরিটি ফিল্ডে সক অ্যানালিস্ট হিসেবে, তাদের জন্য আসলে যদি আপনার কোনো হচ্ছে মানে মতামত বা ফিডব্যাক থাকে। আমি বলবো যে যদি কারোর সামান্য নলেজ থাকে বা একটা একটা লেভেল পর্যন্ত নলেজ থাকে, এই কোর্সটা থেকে সে সেটাকে আসলে আরো একটু প্রোপাগেট করতে পারবে, আরো বেশি রিলেট করতে পারবে। বা যারা কিছুই জানে না তারা একটা লেভেল পর্যন্ত নলেজ গ্যাদার করতে পারবে, তারা জানবে অ্যাটলিস্ট কি শিখতে হবে বা কিভাবে শিখতে হবে। দেন আমি বলবো যে যে কোনো একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন, এখানে ইনভেস্টমেন্ট করা, ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট ইন এ সেন্স টাইম অ্যান্ড মানি। কোনো একটা সার্টিফিকেশন নিয়ে ফেলতে পারলে দেন সিভিটা একটু ভারী হবে। এটা হইতে পারে ইসি কাউন্সিলের সক অ্যানালিস্ট, এটা হইতে পারে আর কার আছে, সাইবার ব্লু টিমের একটা আছে, এরকম 3-4টা আছে যারা এন্ট্রি লেভেলের। ব্লু টিম সক ওয়ান বা ট্রাই একমি সক ওয়ান নামে একটা সার্টিফিকেশন তারা ছাড়ছে। এটা অ্যারাউন্ড 20 থেকে 22 হাজার টাকার মধ্যে একটা সার্টিফিকেশন করে ফেলা যায়, যেটা হচ্ছে আপনাকে প্রুফ করবে যে আপনি আসলে সক সম্বন্ধে জানেন এবং আপনি রেডি টু ওয়ার্ক ইন এ কর্পোরেট এনভায়রনমেন্ট। সো এই কোর্স করার পরে তারা চাইলে যে কোনো একটা সার্টিফিকেশনের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিয়ে, আলাদা বলতে এইটাই থাকবে এই কোর্সগুলোই, বাট মানে আপনি ধরেন অনেকগুলো অঙ্ক করছেন বাট এসএসসি পাস করার জন্য আপনাকে কিছু সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে হয়। তো সিএস এর জন্য একটা সিলেবাস থাকে, ওই সেন্ট্রিক পড়ালেখা করে যেটা এইটা কভার করবে এই টপিক্সটা, সেটা সে পরীক্ষা দিয়ে রেডি হয়ে দেন জব অ্যাপ্লাই করা শুরু করতে পারে। আর ইন দ্য মিন টাইম আমি বলবো কোর্স করার পাশাপাশি বিভিন্ন জব সার্কুলার থেকে চোখ রাখা। তাহলে বুঝতে পারবেন যে মার্কেট আসলে কি ডিমান্ড করতেছে এবং আপনি কোথায় আছেন। এটা খুব দরকার, কারণ রাইট রাইট। মার্কেট না বুঝতে পারলে নিজেকে রেডি করা যাবে না। মার্কেট বুঝতে হবে, মার্কেটের নিডস জানতে হবে, সেই নিডস বুঝে নিজেকে প্রিপেয়ার করতে হবে। এক্স্যাক্টলি। আমি আপনার সাথে সহমত পোষণ করছি ভাই। সাইবার সিকিউরিটি ফিল্ডটা শুধুমাত্র ট্রেনিং নির্ভর না,
এটা আসলে রিসার্চ ভিত্তিক। সো ট্রেনিংটাকে আমাদের শেখা এবং হচ্ছে মেনটেনেন্সের জন্য যেন নিয়মিত হয়ে আমরা গুছাতে পারি নিজেকে, এটা নির্দিষ্ট সময়ের মাঝে গোলটাকে অ্যাচিভ করার জন্য সেভাবে গুছিয়ে নেওয়ার আসলে ট্রেনিং সেক্ষেত্রে নেওয়ার জন্য আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের ট্রেনিংটাকে জয়েন করা উচিত। এমন না যে শুধুমাত্র ট্রেনিং জয়েন করলাম আর আদার্স আমি মার্কেট সম্পর্কে আইডিয়া নেই, আমার নিজের হচ্ছে কম্পিটিবিলিটি ক্রিয়েট করতে পারলাম না, এটা আমি এক্সেপশনাল হতে পারলাম না, জাস্ট শুধুমাত্র ট্রেনিং এখানে শেষে আমি যে আমি ওই জয়েন করতে, এরকম না ইনভেস্টমেন্টের আসলে। বিষয় যেটা বলতেছিলাম, যে আমি তো জি জি 8 প্লিজ। ইয়ার্স জব করতেছি, আমার এনাফ এক্সপিরিয়েন্স আছে 8 ইয়ার্স। হুম হুম। স্টিল আমার এই গত 8 বছরে আমার অলমোস্ট 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট শুধু সার্টিফিকেশনে। এটা হিউজ হিউজ। শুনতে হাস্যকর লাগতে পারে, বাট আমার এক্সপিরিয়েন্সটাকে যদি আপহেল্ড করতে হয়, এটা এটা সার্টিফিকেট সত্যি দিয়ে ভাইয়া। করতে হবে। রাইট। সিজন সিজন এক্সামিনেশনের পরীক্ষার ফি জাস্ট 1 লাখ টাকা। ফেল করলে 1 লাখ টাকা শেষ তো। বাট এটা করার পরে কিন্তু আমার আমার ক্যারিয়ারের এখন, যেহেতু আমার 8 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সো এইটা দিয়ে আমাকে ওই ওই ম্যানেজার লেভেলের একটা সার্টিফিকেশন থাকতে হবে তো। রাইট। এটাই প্রুভ করবে যে আমি ওই জিনিসগুলো জানি। So, এই আমি জাস্ট এক্স্যাক্টলি। এটা বললাম জাস্ট বলার জন্য। বাট বাকিদের মাথায় রাখতে হবে যে আসলে আজও কালো তাকে কোনো একটা সার্টিফিকেশন করে ফেললে দেওয়াই লাগবে। এটা ইজি হবে তার জন্য। রাইট ভাইয়া। একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোশ্চেনটা হচ্ছে যে যদি সকেট ট্রেনিং এ জয়েন করে সেক্ষেত্রে মিনিমাম কত ঘন্টা সময় দেওয়া লাগবে রেগুলারলি, প্লিজ ভাইয়া। আমাদের কোর্স উইকলি যেটা হবে পার ক্লাস, এটা হার্ডলি 2 ঘন্টার হবে। এই 2 ঘন্টা আপনাকে দেখানো হবে আপনাকে কি শিখতে হবে। দেন তারপরে আবার থাকবে 2 ঘন্টা, মানে যদি আমরা সপ্তাহে 4 ঘন্টা ক্লাস করি ম্যাক্সিমাম, তো বাকি থাকবে 5 দিন। আমি বলবো যে 5 দিনে কমপক্ষে আপনাকে 20 ঘন্টা সময় বের করতে হবে নিজের জন্য, পার রাইট। পার ডে 4 আওয়ার্স। এখানে ওকে। অনেক ল্যাবের কথা বলা থাকবে, অনেক কোর্স থাকবে, অনেক কনসেপচুয়াল সিকিউরিটি প্রোডাক্ট কিন্তু কনসেপ্ট। আপনি অনেক টুলস, অনেক অ্যাটাক দেখতে পারেন। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি। বাসায় যখন চুরি করতে আসে চোর, সে কিন্তু আসলে দেখে যে 4-5 দিন বাসার সামনে হাঁটে, হেঁটে দেখে যে বাসার সব থেকে উইক পয়েন্ট কোনটা, ওই বাসার লোকজন রাইট। কখন ঘুমায় থাকে, এবং তার সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসেটটা বাসা কোন লোকেশনে থাকে। এটা হচ্ছে বেসিক একটা চোরের কাজ। আর বাসায় যে দারোয়ান, তার কাছ থেকে আসলে এই জিনিসগুলো যখন চোর করে তাকে কখন কিভাবে আটকানো যায়, এটা হচ্ছে কনসেপ্ট। আপনাকে রাইট। কনসেপ্ট ডেভেলপ করতে হবে যে বিভিন্ন অ্যাটাকের ক্ষেত্রে অ্যাটাকটা কোন অ্যাপ্রোচে হয়, এটাকে কিভাবে আটকাবেন। এই কনসেপ্ট ডেভেলপমেন্টে মেইন ফোকাস দিতে হবে। রাইট ভাইয়া, আমরা একেবারে এই সেশনের শেষ এটাকে পর্যন্ত বলা চলে হয় আসছি। অ্যাটাকার অ্যাপ্রোচ বলে। জি জি ভাইয়া, আমরা হ্যাঁ। একেবারে শেষ পর্যন্ত চলে তো আসছি, আর চাইলেও উইক বাড়াতে আমি পারছি না। বলবো প্রত্যেকদিন 3 থেকে 4 ঘন্টা ইনভেস্ট করলে এটা গুড এনাফ টাইম রাইট। হয়ে যাবে আর কি। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের সেশন সম্পন্ন হয়েছে and শেষ করতে চলেছি। ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করে দেবো ইনশাল্লাহ। যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ।